সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে আমি আজকের এই আমার লাইভ প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সাথে আজকে আমার একটি পূর্ব নির্ধারিত লাইভ প্রোগ্রাম ছিল, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। আপনারা যারা সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন, আমি সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা সেটা যদি কেউ একটু মেসেজ করে জানান, তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। এবং আজকে এটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মূলত যে বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটি আপনাদেরই জানার বিষয়। এবং আপনারা জানেন যে আপনারা একটি আইনি প্রক্রিয়ায় ছিলেন এবং এখনও আছেন, এবং আমি নিজেকে ধন্য মনে করি যে সেই আইনি প্রক্রিয়ায় যৎসামান্য হলেও আমি একটু ভূমিকা রাখতে পেরেছি, বা আমার প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস ছিল, বা আমি মনে করি এখনও সেটা আছে। তো এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা দেশে আমার হাজার হাজার দপ্তরি ভাইয়েরা যারা আছেন, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুতে আজকে আপনাদের যে প্রশ্নগুলো, বেসিক প্রশ্নগুলো আমার কাছে জমা হয়েছে, আমি মূলত সেগুলোরই কিছু জবাব দেওয়ার চেষ্টা করব এবং কিছু বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। জয়নাল আবেদিন বলছেন, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আশরাফুল আলম স্যার সালাম নেবেন, ঠিক আছে, দিনাজপুর থেকে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আশরাফুল আলম আপনাকে, দিনাজপুর থেকে দেখছেন। দেখুন, আমি গত সপ্তাহে বা কিছুদিন আগে আমি একটি প্রোগ্রামে আপনাদের সাথে আমার এইভাবেই কথা হয়েছিল, এবং সেখানে আমি ডিটেলস আপনাদের সাথে কিছু শেয়ার করেছিলাম। তো সেই বিষয়টা আপনারা সবাই দেখেছেন এবং আমি কৃতজ্ঞ যে প্রচুর সংখ্যক আমার দপ্তরি ভাই বোনেরা যারা আছেন তারা বিষয়টা দেখেছেন এবং তারা আরও অনেকগুলো প্রশ্ন করেছেন এবং আপনাদের অনেকগুলো মন্তব্য এসেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা যেভাবে মন্তব্য করুন না কেন, কারণ বলার ক্ষেত্রে আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে। এবং একটা জিনিস মনে রাখবেন যে আমি আপনাদের একজন দপ্তরি ভাইদের যে শুধু প্রফেশনাল আইনজীবী সেই হিসাবেই নাই, আমার কিছু রেসপন্সিবিলিটি জায়গা থেকেই মূলত আমি বারবার আপনাদেরকে নিয়ে বিভিন্ন বিষয় লিখি বা বিভিন্ন সময় আসার চেষ্টা করি। আপনারা জানেন যে আমাদের এখানে একটা জিনিস প্রচলন আছে, সেটি হচ্ছে জনস্বার্থের একটি ব্যাপার। এবং এই জনস্বার্থে আমরা যারা মামলা মোকদ্দমা করি মাননীয় সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ে, স্বাভাবিকভাবে যখন একটা হিউজ জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আদালতে একটি আইনি প্রক্রিয়া চলমান থাকে, তখন সেই বিষয়টাই আমরা আমাদের যতটুকু আমাদের জানা বোঝা আছে সেই আলোকেই আমাদের বক্তব্য উপস্থাপনের চেষ্টা করি। তো যেহেতু জি, আমি কিছু প্রশ্নের জবাব দেবো। ওবায়দুল ইসলাম, আমি হবিগঞ্জ থেকে দেখছি, জি ধন্যবাদ আপনাকে। স্নিগ্ধমন স্যার, আউটসোর্স সম্পর্কে কিছু বলবেন আমাদের? অবশ্যই। এমডি শামীম আহমেদ, আমরা পিটিশন করি নাই, অনেকে বলতেছে পিটিশন করতে হবে, এটা একটু বলবেন? ধন্যবাদ, অবশ্যই আমি এর বিষয়টি নোট নিয়েছি, আমি বলবো আপনাদেরকে। কিশোর চন্দ্র দাস, ধন্যবাদ স্যার, জি আপনাকেও ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম যে যেহেতু আপনাদের মামলাটি একটি জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এবং এই যে হিউজ জনগোষ্ঠী যাদের রিপ্রেজেন্ট করছেন আপনারা যারা মামলা করেছেন, এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে মহামান্য আদালতে হাইকোর্ট ডিভিশনে একটি জাজমেন্ট আছে, পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে গেছে, সেখানে একটা পর্যায়ে সিপিটা নিষ্পত্তি হয়েছে। যদিও এটাকে আইনি ভাষায় আমরা রায় বলতে পারি না, এটা একটা অর্ডার, একটা আদেশ হয়েছে। তো যাই হোক, এই আদেশের বলে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্টটা আছে আমার দপ্তরি ভাই বোনদের, সেই জাজমেন্টটা এখন পর্যন্ত বহাল আছে। এখন আমাদের করণীয় কি? মূলত আমি এটাই আপনাদেরকে লিখেছিলাম, এবং আপনাদেরই একজন প্রশ্ন করেছিলেন যে আসলে আমাদের করণীয়টা কি এই বিষয়টি। তো করণীয় কি এই বিষয়টি আসলে এক কথায় উত্তর দেওয়া যায় না, কারণ এক কথায় উত্তর দিলে সেটা কমপ্লিট অ্যান্সার হয় না, বরং সেটাতে আরও অনেকটা ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যায়।
যার ফলে আমি বলেছিলাম যে বিষয়টি আমি ডিটেলস আলাপ করব এবং আপনাদের আরও প্রশ্ন এবং কি হয়, কারণ প্রতিনিয়ত শেখা যায়। আমি নিজেও আপনাদের কাছ থেকে শিখি। আমি যে সঠিক সেটাও আমি বলতে পারি না। সো আপনাদের বিভিন্ন পরামর্শ, সেখান থেকেও আমার কিছু লার্নিং আসে। আমি সেখান থেকেও নিজেকে আরও বেশি এনরিচ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার, আমি সবসময় আপনার লাইভ দেখি। রায় কার্যকর করতে কতদিন লাগতে পারে? জি ধন্যবাদ আপনাকে। অবশ্যই এই প্রশ্নের জবাব কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি এবার আপনাদের মূল বিষয়টি আসি। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যখন সিপিটা ডিসমিস ফর ডিফল্ট হয়, আলটিমেটলি হাইকোর্ট ডিভিশনের মামলাটি সরকার যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জটা আপাতত আর থাকে না এবং হাইকোর্ট ডিভিশনের অর্ডারটি স্টে অ্যালাইভ, আমরা আইনের ভাষায় বলি, সেটা এখন পর্যন্ত থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমার অনেক দপ্তরি ভাইরা প্রশ্ন করেছেন বা তাদের একটু কনফিউশন আছে যে আসলে হাইকোর্টের জাজমেন্টটা কি ছিল। এবং আমি জানি যে আপনাদের যারা মামলা পরিচালনা করছেন, নেতৃস্থানীয় যারা আছেন, তারা আপনাদেরকে বিষয়টি বহুবার বলেছেন। তবু আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদেরকে একটু বলছি যে আসলে আমরা কি পেলাম বা কি পেতে যাচ্ছি বা আমাদের জন্য এখন পর্যন্ত কি বহাল আছে। দেখুন, হাইকোর্ট ডিভিশনে যে জাজমেন্টটা দিয়েছিল 2020 সালে বা 19 সালে, যেটা সেখানে 3টা বিষয় ছিল, অর্থাৎ 3টা বিষয়ের উপরে বেসিস করে মূলত জাজমেন্টটা, ওই রায়টা, রুলটা অ্যাবসলিউট করা হয়েছিল। প্রথম যেটা ছিল যে 2012 সালে আপনাদের যে নীতিমালাটা ছিল, সেই নীতিমালাটা সেট অ্যাসাইড, আমাদের আইনের ভাষায় বলা হয়, সেটাকে বাতিল ঘোষণা করেছিল। অর্থাৎ আপনাদের যে দপ্তরি নৈশ প্রহরী নিয়োগ যে ইয়েটা ছিল, নীতিমালাটা 2012 সালে, সেটাকে বাতিল ঘোষণা করেছিল। দ্বিতীয় বিষয় যেটা ছিল সেটি হচ্ছে যে গভর্নমেন্টকে একটা ডিরেকশন দিয়েছিলেন মহামান্য আদালত যে দপ্তরি এবং প্রহরী দুইটা আলাদা পদ সৃষ্টি করতে হবে, অর্থাৎ দুইটা ডিফারেন্ট পদ সৃষ্টি করে আপনাদের চাকরির বিষয়টাকে সেই নীতিমালা সেভাবে করতে হবে। এবং থার্ড যে বিষয়টা ছিল যে সেখানে বলা ছিল যে যারা এই মামলা করেছেন, যারা পিটিশনার, তাদের যোগ্যতা এবং 3 বছরের চাকরির মেয়াদ, আদার্স কোয়ালিফিকেশন থাকলে তাদেরকে অ্যাবজর্ব করতে হবে, তাদেরকে জাতীয়করণের বিষয়টা আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টাই সরকার যখন মহামান্য আদালতে চ্যালেঞ্জ করে তখন বিষয়টা পেন্ডিং থেকে যায়, আইনের ভাষায় সাবজুডিস হয়ে যায়। তো আচ্ছা, এমডি হোসেন, আমি সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা থেকে বলছি। জি এমডি হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, সাথে থাকবেন আশা করি। তো যখন সাবজুডিস হয়ে যায় তখন সেই বিষয়টা ইফেক্ট করার জন্য কোনো অথরিটি ইনিশিয়েটিভ নেন না। প্রাথমিক দপ্তরি কণ্ঠ, ধন্যবাদ স্যার, যে আপনাকে অনেক ধন্যবাদ। কারণ তখন তাদের কাছে একটা কজ তৈরি হয়, তখন তাদের কাছে একটা রিজন তারা দেখায় যে বিষয়টা তো আদালতে এখনো বিচারাধীন। সুতরাং এই অজুহাতে তারা এটা বাস্তবায়ন করতে অনেকটা একটা যুক্তি খাড়া করে দেয়। এমডি সাইফুল ইসলাম, নাটোর সিংড়া থেকে বলছে। জি ধন্যবাদ আপনাকে। নাসির শেখ, রাজবাড়ী জেলা গোয়ালন্দ থানা থেকে দেখছি। জি আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, হাইকোর্ট বিভাগের দেওয়া রায় সুপ্রিম কোর্টে বহাল রাখে, আচ্ছা এটা কি 932 জনের জন্য নাকি নন পিটিশনার? জি অবশ্যই আমি প্রশ্নে আসছি। তো তখন তাদের অথরিটির কাছে একটা রিজন চলে আসে, তারা এটা জানায় যে বিষয়টি সাবজুডিস আছে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, অর্থাৎ 5 তারিখের পরে, 5 তারিখ মানে আমাদের যে গত মাসে 5 তারিখে যখন ডিসমিস ফর ডিফল্ট হলো সিপিটা মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে, এবং যেটার কপি ইতিমধ্যে আপনারা হাতে পেয়েছেন, সেটাতে আপনারা দেখেছেন যে এটাকে ডিসমিস ফর ডিফল্ট করা হয়েছে এবং হাইকোর্ট ডিভিশনে এই অর্ডারটাকে পাঠিয়ে দেওয়ার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার এই মামলাটা আর কনটেস্টে যায়নি। যখন না গেছে তখন আলটিমেটলি হাইকোর্ট ডিভিশনের আদেশটা বাস্তবায়নের জন্য আইনগত আর কোনো বাধা আপাতত থাকে না, যতক্ষণ পর্যন্ত না সরকার ওই ডিসমিস ফর ডিফল্ট অর্ডারের এগেনস্টে কোনো ব্যবস্থা নেন। তো আমরা এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 2012 সালের নীতিমালাটা বাতিল রায়ের আলোকে,
দপ্তরি কাম প্রহরী দুটো পদ সৃষ্টি করতে বলা হয়েছে সরকারকে, করে নতুনভাবে নীতিমালা তৈরি করার জন্য বলা হয়েছে, এবং যারা পিটিশনার তাদেরকে জাতীয়করণের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এখন আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন আসছে। দেখুন, আমাদের কাছে যে সিপি যেটা ছিল এবং যেটা আমাদের 719 যে বিষয়টি ছিল, এখানে কিছু পিটিশনার আছেন। তো আপনারা যারা পিটিশনার আছে, এখন মূলত আমাদের এই রায়টা বাস্তবায়নের আসলে প্রক্রিয়াটা কি, এবং আপনাদের আরও কয়েকটি মামলা পেন্ডিং আছে, সেখানেই বা আমাদের কি ব্যবস্থা নেওয়া দরকার, কোনটা আগে কোনটা পরে। দেখুন, একজন আইনজীবী হিসাবে আমি আপনাদেরকে আসলে পরামর্শ দিতে পারি, পরামর্শ দেই। আমার পরামর্শ যে সবসময় আমার পরামর্শটাই যে শেষ, সেটাও ভাবার কোনো কারণ নাই। কারণ এর থেকেও আরও ভালো পরামর্শ বা আরও অনেক বিষয় যেগুলো হয়তো আমারও জানা নেই। তা আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করব, যেহেতু এটা সর্বোচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়, এই রায়টাও বাস্তবায়ন করতে সরকারও বাধ্য। সুতরাং অবশ্যই আপনারা বিজ্ঞ আইনজীবী মহোদয়দের পরামর্শ নিয়েই আপনারা এগিয়ে যাবেন, আমি এটা অবশ্যই আপনাদের কাছে প্রত্যাশা করব। দেখুন, এখন যে বিষয়টি আমাদের সামনে দাঁড়িয়েছে, পিটিশনার 5 জন, 50 জন, অথবা 500 জন, অথবা 5000 জন, ডাজন্ট ম্যাটার। এখন ম্যাটারটা হয়েছে যে পরিস্থিতিতে আমরা আছি, অর্থাৎ যে অর্ডারটা আমরা যে সিপির আলোকে আমরা পেয়েছি, এটাকেই সরকারের ঊর্ধ্বতন মহলকে বা সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে লিখিতভাবে জানিয়ে দেওয়া, এবং আপনারা ইতিমধ্যে সেটা জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আমি সেজন্য। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অ্যাপিলেট ডিভিশনের অর্ডার সহ হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট আপনাদের ছিল, সেটাকে অ্যানেক্স করে জানাতে হবে, এবং সেটাই ডিউ প্রসেস অনুযায়ী হয়। আমি অবশ্য জানি না যে আপনারা সেটা অ্যানেক্স করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনারা অ্যানেক্স করবেন, কারণ ওই রায়টা আপনাদের হাতেই আছে। কারণ আপনারা যে অথরিটিকে অ্যাপিলেট ডিভিশনের অর্ডারটা দেখাবেন, সেই অর্ডার যদি উনি সংশ্লিষ্ট কর্মকর্তা বা অথরিটি যদি নতুন হয়, বা এই বিষয়টা যদি আর্লিয়ার তার কোনো ডেস্কে না থেকে থাকে, তাহলে ওই অর্ডারটা দিয়ে অ্যাকচুয়ালি ওনার বোঝার কিছু নাই। ওনাকে হাইকোর্ট ডিভিশনের পুরো জাজমেন্টটা পড়ে ডিসাইড করতে হবে যে ওনার প্রতি কোনটা বাস্তবায়ন করার দায়িত্বটা রয়েছে। আশা করি যে আপনারা যারা এই ইনিশিয়েটিভ নিচ্ছেন, তারা এই বিষয়টাও মাথায় রেখে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা দিবেন, এবং এইটা দেওয়ার পরে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং একজন আইনজীবী হিসাবে রায় বাস্তবায়নের আমাদের কাছে যে ফর্মুলাটা আছে, আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা করছেন, এটা ভালো। আপনাদের এফোর্টটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, কারণ এটা আপনাদের জীবন জীবিকার প্রশ্ন। আইনগতভাবে যে বিষয়টি আমাদের সামনে খোলা থাকে, যদি অথরিটি এই জাজমেন্টটাকে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটাকে বাস্তবায়ন না করে, তাহলে আপনাদের সামনে যে ডকুমেন্টসগুলো আপনারা অথরিটিকে জানাচ্ছেন, এগুলো সংরক্ষণ করবেন, এবং পরবর্তীতে কন্টেম্প নোটিশ ইস্যু করবেন আপনারা সংশ্লিষ্ট অথরিটি বরাবর, যে এই ধরনের একটা জাজমেন্ট থাকার পরও এবং অ্যাপিলেট ডিভিশন থেকে একটা অর্ডার হওয়ার পরও তারা যদি বাস্তবায়নে ব্যর্থ হয়, এই ব্যর্থতার কারণেই আপনারা কন্টেম্পটা ইস্যু করবেন। আমার কাছে মনে হয় এই বিষয়টাই এখন টপ প্রায়োরিটি দেওয়া উচিত আপনাদের। এবং আপনারা নতুন করে যারা পিটিশনার নেই বা আছেন, যারা মামলা করবেন, এই বিষয়টার বর্তমান প্রেক্ষাপটে আমার যে মতামত সেখানে হচ্ছে যে এখানে আপনাদের খুব বেশি জরুরি হওয়ার কিছু নাই। কারণ আপনারা শুধু তাই নয়, আমি ইতিমধ্যে জেনেছি যে আপনারা আরও কয়েকটি মামলা নিষ্পত্তি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। এই বিষয়টাও একজন আইনজীবী হিসাবে আমি আপনাদেরকে বলবো যে এটাতেও যে আপনাদের খুব বেশি গুরুত্ব এই মুহূর্তে দেওয়া প্রয়োজন সেটাও নয়। কারণ আইনের ভাষায় আপনারা জানেন যে সেম ফুটিং একটা বিষয় থাকে, যদিও
এটা আমি ওপেনলি ডিসকাস করতে চাইনি। কিছু বিষয় আমাদের ওপেনলি ডিসকাস করা যায় না, তবুও আমি বলবো যে কিছু সেম ফুটিং অর্থাৎ সমপর্যায়ের কিছু বিষয় থেকে থাকে। তো সমপর্যায়ের একটি বিষয় যদি আপনারা ফাইনালাইজ করতে পারেন, এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আদালতের আদেশ বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, মন্ত্রণালয় বা সরকার যখন বাস্তবায়ন করবেন, তখন কিন্তু অবশ্যই এই বিষয়ে একটা সরকারের সিদ্ধান্ত আসবে, নীতিগত সিদ্ধান্ত আসবে এবং চিঠি ইস্যু করবেন। সেইগুলোই পরবর্তী যারা আছেন তাদের জন্য রেফারেন্স হিসাবে কাজ করবে। সুতরাং এই মুহূর্তে আপনারা যদি অন্য মামলাগুলো নিষ্পত্তির জন্য যান, সেক্ষেত্রে আইনি যে বিষয়টি থাকবে সেইগুলো নিষ্পত্তি করার অজুহাতটা দেখেও অথরিটি এটাকে আরও ডিলে করার একটা সুযোগ পেয়ে যেতে পারে। এটা আমার পরামর্শ, ব্যক্তিগত পরামর্শ। জানি এই পরামর্শ এটা সঠিক নাও হতে পারে। আপনারা আরও যারা লার্নেড লয়ার আছেন আপনাদের অবশ্যই পরামর্শ নেবেন যে এটা কতটা এই মুহূর্তে যুক্তিসঙ্গত। ধরে নিন যে ওই সিপিগুলো গভর্নমেন্ট কন্টেস্ট করলো এবং তারা অনমেরিটে শুনলো, এবং সেম ম্যাটার হওয়ার কারণেই কিন্তু যতক্ষণ পর্যন্ত ওইগুলো নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের যে জাজমেন্টটা ছিল সেটা কিন্তু সাবজুডিসি হয়ে যাচ্ছে। সুতরাং একটা কন্ট্রাডিকশন আসছে। আমার মনে হয় আপনারা যারা নেতৃস্থানীয় আছেন, যারা এই বিষয়টা বিভিন্নভাবে লুক আফটার করছেন, তারা আরেকটু চিন্তা ভাবনা করবেন অথরিটির সাথে, বা আপনাদের যারা আরও লয়ার আছেন তাদের সাথে পরামর্শ করবেন যে যেটা অলরেডি ডান, অর্থাৎ যে অর্ডারটা আমরা অলরেডি পেয়ে গেছি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করা যায় পরবর্তীতে সেম ফুটিং বা সমপর্যায়, বা যেহেতু একই বিষয় নিয়ে আসছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ওই পর্যায়ে বেনিফিটটা পাবো। তো এই জন্য আমাদের আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ পর্যন্ত না সরকার এটার বিষয়ে কোনো চিঠি ইস্যু করছেন এই রায়ের আলোকে, এই রায়ের আলোকে সরকার এখন নীতিমালাটা বাতিল করবেন, এবং দপ্তরি এবং প্রহরী দুইটা আলাদাভাবে দুইটা পোস্ট তৈরি করবেন। এবং যে বিষয়টা জানেন যে আমি শুরু থেকে অনেক সোচ্চার ছিলাম, এবং শ্রম কমিশনের মিটিংয়ে, যদিও সেটা আপনাদের কোনো মিটিং ছিল না, সেটা আউটসোর্সিং ছিল, তারপরও আমি আমার দপ্তরি ভাই বোনদের সমস্যার কথাগুলো সেখানে জোরালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম এবং করেছি। এবং আমি এখনও যেখানে যে ফোরামেই যাই না কেন, আমি চেষ্টা করি যে আপনাদের যে অধিকারগুলো আপনারা বঞ্চিত হচ্ছেন, বা আপনাদের যে সমস্যার মধ্যে আপনারা আছেন, এই সমস্যাগুলো নিরসনের জন্য সরকারি কর্তৃপক্ষ বরাবর আমি মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তা আমি মূলত যে বিষয়টা বলছিলাম, সুতরাং আমাদের এখন টোটাল এফোর্টটা দেওয়া দরকার যে অর্থাৎ এই রায়টা যারা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ তাদের সঙ্গে বা তাদের কাছে আমাদের মেসেজটা পৌঁছে দেওয়ার, এবং তারা যদি একটা রিজনেবল টাইমে এটা দিয়ে কোনো ইনিশিয়েটিভ না নেন, তাহলে অবশ্যই সেখানে অ্যাজ এ লয়ার আমি বলবো আমাদের পরবর্তী প্রক্রিয়াটা থেকে থাকে যে আদালতের এই আদেশটা, যেটা সর্বোচ্চ আদালত কর্তৃক একটি আদেশের দ্বারা যেটাকে অ্যাফার্ম করা হয়েছে, সেই আদেশটা বাস্তবায়ন না করার কারণে দ্যাট ইজ দ্য কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিংস আমরা শুরু করতে পারি। সুতরাং আমাদের এমন কিছু কাজ করতে হবে যেগুলো যেন আমরা সত্যিই আমাদের ফ্রুটফুল হয়। আমি আপনাদেরকে বলছি যে আমার একজন দপ্তরি ভাইকেও যদি এই রায়ের মাধ্যমে জাতীয়করণ করা হয়, তবে সেই বিষয়টি কিন্তু একটা রেফারেন্স হিসাবে আমাদের সামনে চলে আসবে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে একটু ভাবতে হবে। আমরা নিজেরাই যদি এই বিষয়টা আবার সাবজুডিসে রেখে দিই, অর্থাৎ আপনি যে অন্য যেগুলো করতে যাচ্ছেন সেগুলো আনটিল অ্যান্ড আনলেস যদি গভর্নমেন্ট না করে, আনটিল অ্যান্ড আনলেস যদি গভর্নমেন্ট এটাকে মেনশন করে আদালতের কাছে শুনানির জন্য উপস্থাপন না করে, আমার মনে হয় না, আমার যেটা মতামত, যে আমাদের নিজেদেরই ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া বা সেটাকে আবার সাবজুডিস পর্যায়ে ফেলে দেওয়ার বিষয়টা
খুব বেশি যুক্তিযুক্ত হবে। যদিও আমি জানি না যে আমার কথাগুলো আপনারা কিভাবে নেন। আমি আসলে আমি যেগুলো বলি সেগুলো আমার হাজার হাজার দপ্তরি ভাইদেরকে উদ্দেশ্য করে এবং তাদের টার্গেট করেই বলি। আপনারা যারা নেতৃস্থানীয় আছেন তারা তাদের মতো করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাবেন। এই বিষয়ে তো আসলে একজন লয়ার হিসাবে আমার বলার কিছু নাই, কারণ আমাদের কাছে আপনারা আসেন মূলত আইনি সহযোগিতা নেওয়ার জন্য অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে, এবং যখন আমরা দেখি যে বিষয়টি জনগুরুত্বপূর্ণ তখন আমরা সেখানে একটা মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং যেহেতু হাজার হাজার আমার দপ্তরি ভাইয়েরা আমার প্রতি আস্থা আছেন, ভরসা রেখেছেন এবং আমার কাছ থেকে শুনতে চান, আমাকে ফোনে মেসেজ করে জানতে চান, ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়াটা একটু টাফ, অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। এই জন্যই মূলত আমরা এইখান থেকে এই বিষয়গুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো হয়তো আপনাদের অনেক সময় মানে আপনাদের মনের মতো হয় না, বা আসলে আমরা তো কারোর মনের মতো কিছু বলতে হবে এই জন্য আমাদের বলার কোনো সুযোগ নেই। একজন আইনজীবী হিসাবে যে আইনের যে প্রসিডিউর আছে সেটাই আমাকে বলতে হয়, এবং সেই বিষয়টা বলাটাই আমার দায়িত্ব বলে আমি মনে করি। এবং আপনাদের বলার স্বাধীনতা আছে, আপনারা বলতে পারেন, আপনারা নানা রকম মন্তব্য করতে পারেন, সেটা আপনাদের রেসপন্সিবিলিটি এবং সেটা আপনাদের বিষয়। তবে আমি আপনাদের সবাইকেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্নভাবে মন্তব্য করেছেন, যারা আলোচনা সমালোচনা যাই করেন না কেন, আপনাদের ভালোবাসার কাছে, আপনাদের আস্থার কাছে আমি আসলেই কৃতজ্ঞ। এবং আমি গত আলোচনায় আমি আপনাদেরকে একটি বিষয় বলেছিলাম যেটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে। আসলে এটা কনফিউশন তৈরি হওয়ার মতো কিছু নাই, হয় বিষয়টা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে অথবা বিষয়টা সামহাও আপনাদেরকে কিভাবে আঘাত করেছে আমি জানি না। তবে দেখুন, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের, আপনারা জানেন যে কনস্টিটিউশনের 102 আর্টিকেল 102 যেটার মাধ্যমে আপনারাও রিড করেছেন, এই অধিকারের লঙ্ঘনের রক্ষার জন্য আমরা কিন্তু প্রচুর জনস্বার্থের মামলাও করে থাকি, যেগুলো কিন্তু আমরা নিজেরা পিটিশনার হয়ে, নিজেরা বাদী হয়ে মামলা করি। এই বিষয়টা আপনারা হয়তো জানেন অথবা না জানলেও জানবেন আজকে। আমি নিজেও এরকম বেশ কিছু জনস্বার্থের মামলা করেছি। এবং আজকে জানেন যে আমি যদি একটা এক্সাম্পল দেই, আজকে আপনারা যে বেবি ফুডগুলো, যে চিপসের প্যাকেট বাচ্চারা খায়, আপনারা জানেন যে ইতিপূর্বে অনেক বাচ্চা এই শুধু চিপসের যে প্যাকেটের মধ্যে খেলনাটা দেওয়া হতো, তারা ওই খেলনার জন্যই মূলত এই প্যাকেটটা কিনতো। পরবর্তীতে খেলনাটা নিয়ে চিপসটা না খেয়ে এটা ফেলে দিত, এবং খেলনাগুলো এমন থিকনেস ছিল যেটা অনেক সময় ওই চিপসের সাথে মিশে যেত, এবং এই ছোট ছোট বাচ্চারা এইগুলো তাদের গালের মধ্যে দিয়ে, তাদের পেটের মধ্যে গিয়ে ইভেন মারা যাওয়ার মতো ঘটনাও ঘটতো। আমি নিজে বাদী হয়ে এই বিষয়টার উপরে রিড করেছিলাম, এবং আজকে দেখবেন যে আজকে কিন্তু কোনো চিপসের প্যাকেটের মধ্যে খেলনা দেওয়া হয় না। যদি কেউ দেয়, ইনফর্ম করলে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স হিসাবে মহামান্য আদালত রায় দিয়েছিল। শুধু এটা না, দেখেন পথ শিশুদের পুনর্বাসনে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, আপনার শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্যটা হয়, নকল করা হয় বিভিন্ন ক্ষেত্রে, এবং উচ্চশিক্ষায় যে বিভিন্নভাবে যে প্লাগারিজম বিষয়গুলো, তো এটা বলার উদ্দেশ্য এটাই হলো যে আমরা যদি মনে করি যে কোনো মামলাটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বা আমার কাছে মনে হয়েছে যে আমি তাদের পাশে দাঁড়াতে চাই, এবং আমি যদি ডিসিশন নিই যে আমি কোনো পারিশ্রমিক ছাড়াই মামলাটা করতে চাই, সেখানে আসলে সেটা খুব বেশি কারোর জন্য হার্মফুল হয় বলে আমি বা আমাদের প্রফেশনে যারা আছে তারা মনে করি না। এবং এটা যে আমরা করি না এটার কিন্তু কোনো যুক্তি নেই, এবং এটা আমরা মহামান্য আদালতে কিন্তু আমরা অনেকবারই এই ধরনের বিষয়গুলো নিয়ে মামলা পরিচালনা করে থাকি। সঙ্গত কারণেই, যেহেতু আপনারা হিউজ নাম্বারস, এবং আমি জানি যে আপনারা এমনও অনেকে আছেন যাদের হয়তো মামলা পরিচালনা করার ক্ষেত্রেও
অনেক ডিফিকাল্টিস থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তো যেভাবেই হোক না কেন, আমি বলেছিলাম যে আপনারা যারা পরবর্তীতে এই মামলায় বা এই যে পিটিশনের হিসাবে যারা পরবর্তীতে যারা এই নতুন মামলা করতে চান, তাদের মামলাটা আমি বিনা পারিশ্রমিকে করব, এবং আমি সেই ঘোষণাটা এখনও দিচ্ছি। যদি আপনারা কেউ মনে করেন যে এটা করবেন, তাহলে অবশ্যই আমার চেম্বার, আমার প্রফেশন, আমার দোয়ারটা আপনাদের জন্য খোলা থাকবে। আপনারা আসবেন। আমি অবশ্যই আমি যতটুকু বুঝি, যতটুকু জানি। আচ্ছা, শামীম মোল্লা, আলহামদুলিল্লাহ, কুমিল্লা থেকে স্যার। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো মূলত আমি এই মেসেজটা আপনাদেরকে দিয়েছিলাম, এবং আমি সেই মেসেজটা আজকেও বলছি যে যদি কখনো আপনাদের কাছে মনে হয় যে আপনারা আমার কাছে আসবেন, অবশ্যই এই পার্টিকুলার ইস্যুতে আমি আপনাদের পাশে, আমি আমার আইনি সেবার জায়গা থেকে দাঁড়াবো। এই বিষয়ে আমি ডিটারমাইন্ড। তো যাই হোক, সরকার কতদিন, স্যার এই রায় কার্যকর করতে সরকার কতদিন নিতে পারে? এমডি তানজিদ আহমেদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, আসলে সরকার কতদিন নিতে পারে এই বিষয়টা আমরা তো এখানে বসে বলতে পারি না, তবে আমরা এতটুকু করতে পারি আমাদের জায়গা থেকে যে একটা রিজনেবল টাইম আমরা সরকারকে, বা যারা কোর্ট যে ডিরেকশনটা দিয়েছে, কোর্ট যে অর্ডারটা দিয়েছে, সেই অর্ডারের আলোকে আমরা সংশ্লিষ্ট অথরিটিকে মামলার সার্টিফাইড কপি, জাজমেন্ট এবং অর্ডারের কপিগুলো আমরা সরবরাহ করব, এবং সেখানে আমরা অবশ্যই একটা রিসিপ্ট কপি রেখে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি না করেন, তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে আমাদের যে প্রসিডিংস আছে, অর্থাৎ আদালতের রায় বাস্তবায়ন না করার জন্য যে কন্টেম প্রসিডিংস আছে, সেটাতে আমরা যেতে পারবো। এমডি খায়রুল ইসলাম, খায়রুল, অসংখ্য ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা আপনাদের জন্য। সৈয়দ নূর, দোয়া করি কক্সবাজার জেলার পক্ষ থেকে, জি ধন্যবাদ আপনাকে। এমডি সেলিম হোসেন, স্যার আপনি আমাদের পাশে থেকে 37,000 অসহায় দপ্তরি পরিবারের জীবনকে বদলে দিবেন, এই ভরসায় আপনার কাছ থেকে পেয়েছি। জি ধন্যবাদ। আমি অবশ্যই, আমি আসলে অত্যন্ত ক্ষুদ্র একটা মানুষ, এবং আমি জানি যে আমিও শিখি, আপনাদের কাছ থেকেও শিখছি, আপনাদের কাছ থেকে অনেক প্রসিডিংসও শিখছি, শুধু না, অনেক ভাষা, জ্ঞান, কথা সবই শেখা হচ্ছে। তো অবশ্যই আমিও শেখার পর্যায়ে আছি আপনাদের কাছ থেকে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা অবশ্যই করব। সৈয়দ নূর, মহান আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, শান্তিতে রাখে, এই কামনা। জি ধন্যবাদ আপনাকে অনেক। অবশ্যই আমিও আপনাদের জন্য প্রতিনিয়ত দোয়া করি, আপনারা আমার জন্য করবেন। তো দেখুন, আমরা প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মামলায় আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকি, কিন্তু আপনাদের একটা ধারণা হতে পারে যে আপনাদের এই মামলাটা কেন আমি বারবার আসি বা কেন কথা বলি। দেখুন, বিষয়টা যখন প্রচুর সংখ্যক একটি জনগোষ্ঠীকে নিয়ে হয়, তখন আর বিষয়টা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত কিছু থাকে না, সামষ্টিগত হয়ে যায়। তো সমষ্টিগত যখন কোনো বিষয় চলে আসে, এবং যখন একটি প্রশ্নের উত্তরের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে, তখন ওই প্রশ্নের উত্তর শুধু একজনকে দিলেই ওই পারপাসটা কিন্তু, ওই রেসপন্সিবিলিটিটা কিন্তু শেষ হয়ে যায় না। আবার হাজার জনকেও আপনি প্রশ্নের উত্তরটা 1000 বার দিতেও পারবেন না, এটা কোয়াইট ইম্পসিবল। সেক্ষেত্রে আপনি অবশ্যই এই মাধ্যমে, এই সোশ্যাল মাধ্যমে, যেটা আপনারা আমার সাথে সংযুক্ত আছেন, আপনারা আমার সাথে কন্ট্যাক্টে আছেন, তার মধ্য দিয়েই আমাকে জানাতে হয়। এবং আমি জানি যে ইতিপূর্বেও মামলা সংক্রান্ত বিষয়ে আপনাদের অনেক কনফিউশন ছিল, আপনারা জানতে চাচ্ছিলেন আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আমি অবশ্যই টাইম টু টাইম বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, এবং আমি লিখছিলাম, এবং আপনারা প্রচুর সংখ্যক আমার ভাইরা, দপ্তরি ভাইরা আমার সাথে কানেক্ট আছেন, তারা শিখলো ও জানছিলেন। শাহিন পাঠান, স্যার আপনার চিরকৃতজ্ঞ থাকবো। জি ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, নতুন করে এখন আর কেউ মামলা করবেন না। আচ্ছা, জহিরুল ইসলাম স্যার, আমরা কি মহার্ঘ ভাতা পেতে পারি? দেখুন, এই বিষয়টা সরকারি সিদ্ধান্ত এবং ওটার একটা ডিসিশন হয়েছে। অবশ্যই এই বিষয়টা আপনারা জেনে নেবেন যে সেই ক্রাইটেরিয়াটা আছে কিনা। সংশ্লিষ্ট দপ্তর থেকে অবশ্যই যখন সবাই পাবে তখন এই বিষয়টা আপনাদেরকে, মাসুদ রানা তারা বলে সলিসিটার লাগবে। বিষয়টি আসলে আমি তো বললাম যে আমি আসলে অনেক কিছু জানি না। অবশ্যই শুধু তারা বলবে কেন, আপনারাও চেষ্টা করেন। আসলে আপনাদের যাদের অনেক প্রশ্ন আছে, কনফিউশন আছে, আমি বলবো যে আপনারাও একটু কিপ মুভিং, আপনারাও একটু মুভ করেন। আদালত তো আসলে সবার জন্য উন্মুক্ত, এটা তো পাবলিক প্লেস, এবং আপনাদের তো লয়ার আছে, লয়ারের প্যানেল আছে, এবং অনেকগুলো লয়ার আপনাদের সাথে কাজ করেছেন। সুতরাং আপনাদের কোনো কথায় বিশ্বাস না করে আপনারা সরাসরি তো এই বিষয়গুলো এসে জানতে পারেন বা জেনে নেওয়াটা যদি বেটার হয়। যদি কোনো বিষয়ে কনফিউজিং অ্যারাইজ করে তো ডেফিনেটলি একজন লয়ারের সঙ্গে পরামর্শ করলে ওই কনফিউশনের জায়গাটা হয়তো আপনাদের আর থাকবে না। জি, নাদিয়া ইসলাম, সাধারণ দপ্তরিদের পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার সহায়ক। জি, ধন্যবাদ আপনাদের। ডেলিম রায় স্যার, জলঢাকা উপজেলা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আপনার প্রতি দোয়া রইল, আমাদেরও, আমাদের পরিবারের পক্ষ থেকে অবশ্যই আমিও আপনাদের প্রতি দোয়া এবং শুভকামনা রইল। দেখুন, আমি যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে আশা করি যে আমাদের যে আলোচনা বা আমাদের যে আপনাদের মধ্যে যে কনফিউশন বা যে বিষয়টা এবং রায়ের পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো আপনারা আশা করি যে একটু ক্লিয়ার হচ্ছেন। তো আমাদের যে সারমর্ম, আমাদের যে সার কথা যেটা আমরা বলতে পারি, জিস্ট যেটা আমরা বলতে পারি, যে আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যে জাজমেন্টটা আমরা পেয়েছিলাম, সেই জাজমেন্টে যে 3টা পার্ট ছিল তার 2টা পার্ট আমাদের সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ দপ্তরি এবং প্রহরী যদি 2টা আলাদা পদ সৃষ্টি করা হয় তাহলে ডেফিনেটলি আপনাদের যে সার্ভিস, যে টাইম, যে জটিলতাটা আছে, অর্থাৎ আপনাদেরকে যে 24 ঘন্টা আপনারা মর্নিং শিফটে করবেন, আপনারা ডে করবেন, আপনারা নাইট করবেন, এই বিষয়টা আসলে কোনো কিছুতেই কাভার করে না। এবং আমার মনে হয় যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনারাও বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন। যতদূর আমরা বিভিন্ন কমিশনের মিটিংয়ে আমরা বিষয়টা জানতে পেরেছি যে এটা আসলে কোনো লজিকের মধ্যেই পড়ে না, এবং এই 2টা পোস্ট আলাদা হওয়া খুবই জরুরি। সেক্ষেত্রে 2টা পোস্ট আলাদা হলে এটা তো আপনাদের সবার জন্যই প্রযোজ্য। 2012 সালের নীতিমালার আলোকে আপনারা সবাই, আমার মনে হয়, বা পরবর্তী সংশোধিত নীতিমালা আলোকে আপনারা নিয়োগপ্রাপ্ত। সুতরাং 12 সালের নীতিমালাটা বাতিল হলে এটাও যেমন সবার জন্যই প্রযোজ্য। এখন প্রশ্ন হলো যে যারা পিটিশনার হিসাবে মামলা করেছেন তাদেরকে অ্যাবজর্ব করার জন্য, রেগুলারাইজ করার জন্য তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে যে এটাকেই অথরিটিকে এই অর্ডারটাকে বেস করেই অথরিটিকে এটাকে ইমপ্লিমেন্ট করা বা বাস্তবায়ন করার জন্য অথরিটির কাছে আমাদেরকে বিষয়টা জানানো, বা সেখানে তারা কি ভিউটা নিচ্ছেন, পরবর্তী কি পদক্ষেপটা নিচ্ছেন, এই বিষয়টা আমাদের একটু ওয়াচ করার। সুতরাং একজন আইনজীবী হিসাবে আমি এতটুকুই বলতে পারি, হ্যাঁ, আপনারা অনেকভাবে চেষ্টা করতে পারেন, সেটা আপ টু ইউ, সেটা টোটালি আপনাদের বিষয়। আপনারা আসলে কিভাবে আগাবেন, আপনাদের প্রসিডিওর কি হবে, আপনারা কি ভাবছেন। তবে যদি একজন আপনাদের আইনজীবী হিসাবে পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমার পরামর্শ হবে যে অর্ডারের আলোকে যে বিষয়টা আমরা এখন পর্যন্ত আমাদের হাতে আছে, এই বিষয়টা ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা অথরিটিকে ফর্মালি এটা জানাবেন। ইনফর্মাল জানায় আসলে কোনো লাভ হয় না, ফর্মালি আপনারা এটাকে জানাবেন, এবং কোর্ট থেকেও যেন অর্ডারটা কমিউনিকেট হয় সেই বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন। কারণ শুধুমাত্র হাতে একটা অর্ডার নিয়ে গেলে অনেক ক্ষেত্রে অথরিটি কোর্ট থেকে কোর্টের আদেশটার জন্য আবার অপেক্ষা করেন, যেটাকে আমরা বলি যে ফর্মাল ওয়েতে বা অফিসিয়াল ওয়েতে জানানো, অথরিটিকে জানানো। তো সেটাও অবশ্যই আপনারা সে বিষয়ে ইনিশিয়েটিভ নেবেন, এবং অফিসিয়াল ওয়েতে জানানোর পরে অবশ্যই আপনারা একটা সার্টেন টাইম পর্যন্ত তাদেরকে দিয়ে যদি না হয় তাহলে অবশ্যই আপনারা কন্টেম্পট প্রসিডিংয়ে যেতে পারেন। এবং এই বিষয়টা আমাদের জন্য আইনি যে প্রক্রিয়া সেটা আমি আপনাকে বললাম। এর বাইরে অবশ্যই আপনারা আপনাদের স্যাটিসফ্যাকশান বা আপনাদের চেষ্টাটা, প্রচেষ্টাটা, আপনাদের এফোর্টটা আপনারা কমপ্লিট করতে থাকবেন, সেটা আপ টু ইউ। সেই বিষয়ে
আপনারা আপনাদের বা একজন আইনজীবী হিসাবে অ্যাকচুয়ালি আমার বলার কিছু নাই। এই বিষয়টা আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা সেটা কিভাবে আগাবেন। এবং আমি শুধু এতটুকুই বলতে পারি যে আপনাদের যে কোনো ডিফিকাল্টিজের জন্য যদি প্রয়োজন মনে করেন যে সেখানে আমার সহযোগিতা বা সহায়তার প্রয়োজন হয়, অবশ্যই আমি আপনাদের জন্য আছি। কারণ জানেন যে প্রফেশনাল লাইফে আমরা প্রচুর লিটিগেন্ট পিপুলকে নিয়ে অনেক কাজ করে, অনেক কাজ আমাদের করতে হয়, কিন্তু কিছু কিছু বিষয় থেকে থাকে যে বিষয়গুলো আমরা প্রফেশনাল হলেও আপনারা জানেন যে লয়ারকে এটাকে একটু সোশ্যাল ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে, এবং আরও এটাকে যেটা বলা হয় যে একজন লয়ার আলটিমেট লিডার অফ দ্য সোসাইটি। সুতরাং সার্বিক বিষয়ে শুধুমাত্র লিটিগেন্ট পিপুলের শুধুমাত্র ওই ব্রিফটার উপরেই ব্যস্ত না থেকে যদি তাদের জন্য আরও ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ থাকে, ডেফিনেটলি আমি আমার পক্ষ থেকে সেটা করতে কোনো কার্পণ্য করব না। এবং যেটা আপনারা দেখেছেন যে আমি আমার নিজের কর্মব্যস্ততা বা যতটুকুই ব্যস্ত থাকতে হয় তার মধ্য দিয়েও আপনাদের জন্য বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু আমি গেছি, এবং সেটা কিন্তু আমি আমার নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজে থেকেই আমি আপনাদের সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেছি এবং আপনাদের পক্ষে আমি ভয়েস রেজ করার চেষ্টা করেছি। এবং আমি আশা করি যে আমি ভবিষ্যতেও অবশ্যই আপনাদের জন্য আমি আমার ভয়েস রেজ করার যতটুকু পসিবল হয় ততটুকু করার চেষ্টা আমি অব্যাহত রাখব। সুতরাং আপনারা যেভাবে আমার কাছে বিভিন্ন প্রশ্ন করছেন বা বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছেন, অবশ্যই অফিস সহায়ক রামশ্রী, আমি হবিগঞ্জ জেলা থেকে বলছি। জি ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন। এমডি সেলিম হোসেন বলছেন, স্যার 24 ঘন্টা ডিউটি করে জীবন শেষ, স্যার কিছু করেন প্লিজ। জি দেখুন, 24 ঘন্টা ডিউটির বিষয়টা তো অবশ্যই আমাদের জন্য অত্যন্ত একটু এটা আমাদের জন্য অ্যালার্মিং, এবং এই বিষয়টা নিরসনের জন্য কিন্তু হাইকোর্ট ডিভিশনের থেকে জাজমেন্টটাও আছে যে যখন আপনাদের দুইটা পোস্ট দপ্তরি এবং প্রহরী দুইটা যখন ভিন্ন হয়ে যাবে তখন এই বিষয়টার আর কোনো সুযোগই থাকবে না। যেহেতু এখন দপ্তরি কাম প্রহরী এই সুযোগটাকে নিয়ে অথরিটি বা আপনাদের হায়ার অথরিটি বা মন্ত্রণালয় থেকে যদিও কোর্টে এসে বলা হয়েছে যে তারা এই বিষয়ে অর্থাৎ ফিল্ড লেভেলে অর্থাৎ জেলা উপজেলা বা থানা লেভেলে কোনো কর্মকর্তাকে বলেন নাই বা কোনো অথরিটিকে বলেন নাই যে আপনাদের 24 আওয়ার্স ডিউটি করতে হবে, তারপরেও আমরা দেখতে পাই বা পাই যে সংশ্লিষ্ট যে অথরিটিগুলো থেকে থাকে তারা আপনাদেরকে এই দপ্তরি কাম প্রহরী এই পোস্টের কারণে আপনাদেরকে অনেক সময় বাধ্য করে বা আপনাদেরকে এটা করতে হয়। তো আশা করি যে সেই সমস্যাটাও আমাদের এই রায় বাস্তবায়নের মধ্য দিয়ে সেটাও সমাধান হবে। কারণ এটা আলটিমেটলি দুইটা পোস্ট যখন তৈরি হবে তখন দপ্তরি বলতে আমরা তো সাধারণত অফিস চলাকালীন বা প্রতিষ্ঠান চলাকালীন সময় তার যে ডিউটি সেটা দপ্তরি হিসাবে আমরা ধরে থাকি, আর প্রহরী সেটা সাধারণভাবেই যে অফ টাইমে যেটা অর্থাৎ রাতে বা এই বিষয়টাই হয়ে থাকে। সুতরাং এই দুটো পোস্ট একসাথে হওয়ার কোনো সুযোগই নাই। এটা এই যে নীতিমালাটা, এই যে পোস্টের নাম করাটা, সেটা ইটসেলফ এটাই কন্ট্রাডিক্টরি, এটাই মূলত মানুষের মানে অধিকার বা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের পরিপন্থী। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টাও যেহেতু সমাধান এটা একটা সেটেল আছে, এটা বাস্তবায়ন হলে সেই বিষয়টাও আমরা একটা সমাধান আসতে পারবো আমরা, এবং সেই সমাধানটা আমাদের আসবে বলে আমি বিশ্বাস করি। জহিরুল ইসলাম বলছেন, স্যার নরসিংদী জেলা দপ্তরিদের পক্ষ থেকে আপনার প্রতি অবিরাম ভালোবাসা। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক ভালোবাসা রইল। মোহাম্মদ মহিউদ্দিন, স্যার সমগ্র দপ্তরি পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা আপনাকে, পাশে পেয়ে আমরা খুব আনন্দিত। যে অবশ্যই আমিও আপনাদের ভালোবাসা এবং আপনাদের সমর্থন এবং আপনাদের দোয়া পেয়ে আমিও অভিভূত। কারণ এটা আমি মনে করি যে প্রত্যেকটা প্রফেশনে যারা আমরা প্রফেশনে আছি, আইন প্রফেশনে আছি, তাদের অবশ্যই এটা একটা স্বপ্ন থাকে মানুষের জন্য কাজ করার, সাধারণ মানুষের জন্য কাজ করার। আপনারা সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন, সেই সুযোগটা দিয়েছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার চাকরি জাতীয়করণ হলে কি আমরা 24 ঘন্টা ডিউটির ক্ষতিপূরণ পেতে পারি? দেখুন, এটা আরও অনেক লম্বা প্রশ্ন। আপনাদেরকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আগানোর জন্য একটু প্রস্তুতি বা চেষ্টা থাকতে হয়। ক্ষতিপূরণের বিষয়টা আরও পরের প্রশ্ন, যে কারণ
এখানে তো একটা বিষয় থেকেই যায় যে আপনারা যখন চাকরিটা করেছেন, কন্ট্রাক্ট করেছেন, তখন এটাকে মেনে নিয়েই করা হয়েছে, যদিও সেটা মানুষের হিউম্যান রাইটস বা মানুষের ফান্ডামেন্টাল রাইটস পরিপন্থী, কিন্তু অনেকটা বাধ্য হয়েই, কারণ জীবন জীবিকার প্রয়োজনে মানুষকে বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়, যার ফলেই তো এই বিষয়টা লিগালি, এবং যখন এটা বিচারে এসেছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া যখন শুরু হয়েছে, তখন এই বিষয়টা কিন্তু বিচার প্রক্রিয়া আপনারা রিমেডি পেয়েছেন, এবং সেখান থেকে আপনারা অর্ডারটা পেয়েছেন যে এই বিষয়টা আসলে সঠিক নয় এবং এখানে 2টা পোস্ট তৈরি করতে হবে। তপু ইসলাম, নওগাঁ সদর থেকে বলছি। জি, ধন্যবাদ আপনাকে স্যার, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। এমনি মিজানুর রহমান, জি ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক শুভকামনা রইল। তো যাই হোক, আমি আপনাদের সাথে আমার এইভাবে এই ইন্টারেকশানগুলো, এই কথাগুলো যখনই আমি প্রয়োজন মনে করব অবশ্যই চলতে থাকবে। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ, আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে আপনার অভিনন্দন জানাচ্ছি যে আইনি লড়াইয়ের শেষ পর্যায়ে এসে আমরা অন্তত একটি আশার আলো দেখার সুযোগ পেয়েছি, এবং দীর্ঘদিনের যে আপনাদের যে অধিকার হারা বা বঞ্চনার যে বিষয়টি রয়ে গেছে, এবং আপনাদের যে আইনি লড়াইটা আছে সেটা আপনারা সফলতার দিকে নিয়ে যেতে পেরেছেন। এজন্য আপনারা যারা প্রচেষ্টা করেছেন, যারা নেতৃস্থানীয় ছিলেন, যারা লিড দিয়েছেন, অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা আপনাদের আস্থার জায়গা থেকে আমার কাছে এসেছিলেন এবং আমি চেষ্টা করেছি। এখানে আসলে কনফিউজড হওয়ার কিছু নাই। আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চাকরির যে বৈষম্য, চাকরির যে 24 ঘন্টা ডিউটি, নীতিমালাটা বাতিল, পদ সৃষ্টি, এবং সর্বশেষ আমাদের চাকরি সরকারিকরণ বা জাতীয়করণ বা অ্যাবজর্ব। তো আমরা সবাই সেই বিষয়টার উপরেই ফোকাস দিই, এবং এখানে টেকনিক্যাল বিষয়গুলো আছে। টেকনিক্যাল বিষয়গুলোর পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের সংশ্লিষ্ট আইনজীবীদের পরামর্শ নেবেন, এবং আমি মনে করি যে সঠিক একটি পরামর্শ আপনাদের কাজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এবং আবেগী ডিসিশন না নিয়ে যেটা বাস্তবতার আলোকেই একটু ডিসিশন আপনাদের নিতে হবে। তো যেভাবেই হোক না কেন, আমি ইতিপূর্বে আপনাদেরকে যেটা বলেছি যে আমাদের এখন একটা সরকারি একটা সিদ্ধান্ত দরকার, যে সিদ্ধান্তে যদি একজনকেও জাতীয়করণ হয়, এক্সাম্পল, বা যদি সেটা যারা মামলায় আছেন তাদেরও জাতীয়করণ একটা ডিসিশন পান, তো সবার জন্য সেটাকে একটা রেফারেন্স এবং হিউজ জনগোষ্ঠীর আলটিমেট একটা রাইট হিসাবে সেটা চলে আসে। তো অবশ্যই এই বিষয়টা আবারও সাবজুডিসে না গিয়ে আপনারা চেষ্টা করেন এই বিষয়টাকে একটু ফাইনালাইজ করার, কারণ যতক্ষণ পর্যন্ত আদালতের রায় সরকার কর্তৃক বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত সেটার পরিপূর্ণ যে অর্থাৎ ফল আমরা আসলে পাই না। তো সেই বিষয়টা আপনারা প্রায়োরিটি দিবেন, এবং আপনারা আপনাদের কার্যক্রম অবশ্যই সুচিন্তিতভাবে পরামর্শ নিয়ে, আইনি প্রক্রিয়ায় পরামর্শ নিয়ে আপনারা আগায় যাবেন। মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জি খান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সাজু মিয়া, আচ্ছা দেখুন, অনেক 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 প্রশ্ন, আপনাদের অনেক প্রশ্ন, অবশ্যই আমি পরবর্তীতে সময় সুযোগ মতো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে হয়তো সব প্রশ্নগুলোর অ্যাটেন্ড করা আমার জন্য পসিবল হচ্ছে না। নাইম হোসেন, ধন্যবাদ স্যার, যে আপনাকেও ধন্যবাদ। স্যার আউটসোর্সিং এর তো এখনও কিছু হলো না। জি দেখুন, ওইটা তো একটু ভিন্ন বিষয়। আচ্ছা, কর্তৃপক্ষ যদি মনে করে রাজস্ব, আচ্ছা এটা স্যার আপনার প্রতি রইল দোয়া শুভকামনা, আমতলী উপজেলা। স্যার আদেশের ব্যাপারে আমার একটা প্রশ্ন স্যার, আদেশটি কি এরকম, কর্তৃপক্ষ যদি মনে করে রাজস্ব, না আদেশটি কর্তৃপক্ষ মনে করে রাজস্ব, সেটি করার কর্তৃপক্ষের মনে করার আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই আপনারা এই ধরনের প্রশ্নগুলো করবেন, তাহলে আপনাদের হাজারো আমার দপ্তরি ভাইদের প্রশ্নের জবাব চলে যায়। আসলে দেখুন, কোর্টের যখন আদেশ হয় তখন অথরিটির আর মনে করার কোনো প্রশ্ন আসে না, অর্থাৎ অথরিটি কি মনে করলো বা না করলো ডাজন্ট ম্যাটারটা হচ্ছে তাকে এটা বাস্তবায়ন করতে হবে, এবং আইনে এটাও বলে দেওয়া আছে যদি তিনি এটা আইনে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। সুতরাং সরকার মনে করলো বা অথরিটি মনে করলো এটা বাস্তবায়ন করলো, মনে করলো এটা বাস্তবায়ন করলো না, এই বিষয়টি করার সুযোগ নেই। তা আমি ইতিপূর্বে আপনাদের আলোচনায় যেটা বলেছি যে তাদের একটাই সুযোগ থাকে, দে রেইজ সাম হ্যান্ডস, আমরা যেটাকে আইনের ভাষায় বলি যে তারা কিছু হাত তৈরি করার, অর্থাৎ অজুহাত যেটা আমরা বলি আর কি, বিভিন্ন বিষয় দেখানোর চেষ্টা করে যে এই ম্যাটারটা সাবজুডিস আছে, বা এই বিষয়টা এখানে আটকায় আছে, বা এই বিষয়টা ওইখান থেকে সমাধান হয়নি। এই ধরনের কিছু বিষয় দিয়ে এটা একটা
দীর্ঘসূত্রিতা করার চেষ্টা করে। তো আশা করি যে সেই দীর্ঘসূত্রিতা করার কোনো স্কোপ আর না থাকুক, বা আমরা যেহেতু সবগুলো ফোরাম আমরা অলরেডি কমপ্লিট করেছি, তো এই যেহেতু সবগুলো ফোরাম কমপ্লিট হয়েছে, সেখানে এই ধরনের কথা বলার বা এই ধরনের হ্যান্ডস রেইজ করার যদি কোনো সুযোগ না থাকে, তাহলে এই বিষয়টা অবশ্যই দে আর বাউন্ড টু ইমপ্লিমেন্ট দিস অর্ডার অ্যান্ড জাজমেন্ট। তো যাই হোক, আমি অনেক কথাই আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমি শিডিউলটা দিয়েছিলাম। আমি আর আমার কথা বা আপনাদের সঙ্গে আর প্রোগ্রাম হয়তো কন্টিনিউ এখন করতে পারছি না। তবে অবশ্যই আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনাদের জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। যে পর্যায়ে আপনারা বলেন বা নাই বলেন, আমি আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা থেকেই আমি আইনিভাবে যেটাকে ভালো মনে করি বা মনে হয়, আমি অবশ্যই সেই কথাগুলো বলবো আপনাদের, বা যেখানে যে ফোরামে আমি সুযোগ পাই না কেন আপনাদের অধিকারের বিষয়টা উঠে ধরার চেষ্টা করব। আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রইল, সবার জন্যই অবশ্যই আমার অনেক অভিনন্দন রইল, এবং আপনারা পরবর্তী প্রক্রিয়াটা অবশ্যই সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুসংগঠিতভাবে এবং যে স্টেপ নেওয়া দরকার অবশ্যই আপনাদের যারা বিজ্ঞ আইনজীবী আছে তাদের পরামর্শ নিয়ে আপনারা আগে যাবেন, সেই প্রত্যাশা কামনা করি এবং আপনাদের সফলতা কামনা করছি। তো আমি আজকের লাইভ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমি সর্বশেষ এটা বলবো যে আমি যেটা বারবার বলি, যে আপনাদের ভালোবাসার কাছে, আপনাদের আস্থার কাছে আমি কৃতজ্ঞ, এবং এটা আমি অবশ্যই চেষ্টা করব, আমি আমার যতটুকু মেধা আছে, যতটুকু আমার জানা বোঝার আছে, বা যতটুকু আমি জেনেছি তার আলোকে অবশ্যই আপনাদের সেবা দেওয়ার আমি চেষ্টা করব। এবং আমার 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 জায়গা, আমার দরজাটা আপনাদের জন্য ওপেন আছে। অবশ্যই আপনারা প্রয়োজন মনে করলে অবশ্যই আসবেন, এবং আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। পরিশেষে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করব এবং করিও। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবার সুন্দর জীবন কামনা করছি। অনেক ভালোবাসা রইল। মিজানুর রহমান, আচ্ছা, জেলা সিংড়াইয়ের উপজেলা থেকে। জি ধন্যবাদ আপনাকে। কামাল মোল্লা, ধন্যবাদ। জি আপনাকে অনেক ধন্যবাদ। এমডি খায়রুল ইসলাম, খায়রুল, মাঝে মধ্যে স্যার লাইভে এসে আমাদেরকে এভাবে আশ্বস্ত করবেন। অবশ্যই ধন্যবাদ, অবশ্যই আমি আছি আপনাদের পাশে। রাজীব মিয়া, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। লালন মিয়া, অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি লালন মিয়াকে। জাহাঙ্গীর আলম, ধন্যবাদ স্যার, যে আপনাকে অভিনন্দন রইল। গাজী রফিকুল ইসলাম, আমিন। জি অবশ্যই আমিন। আল্লাহ আমাদের সবাইকেই আসলে কবুল করুক। শামসুল ইসলাম, ধন্যবাদ স্যার, সেবা নিতে পারেন। আচ্ছা, যদিও খুব আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফ হোসেন, যে অনেক ধন্যবাদ। ইমরান খান, চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে, ধন্যবাদ স্যার, যে আপনাকে অনেক ধন্যবাদ। যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি অবশ্যই সুমন চন্দ্র স্যার, একটা বিষয় জানার ছিল, অবশ্যই প্রশ্ন করবেন অথবা আমাকে মেসেঞ্জারে আমাকে নক করবেন। অবশ্যই আমি আমার জানা বোঝার জায়গা থেকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার আমরা ফেনী থেকে দেখতেছি। জি দাউদ, জি অবশ্যই ধন্যবাদ আপনাকে। সুজন সুরধর স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। মোহাম্মদ জুয়েল, জামালপুর জেলার পক্ষ থেকে, ধন্যবাদ স্যার, যে আপনাকে অনেক ধন্যবাদ। এমডি নুরুল আলম, ধন্যবাদ স্যার, যে আপনাকে অনেক ধন্যবাদ। আরিফ হোসেন, ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আশা করি যে আমরা দীর্ঘদিনের আইনি লড়াই শেষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা হাতে পাবো। এই জন্য অবশ্যই আপনারা আপনাদের প্রচেষ্টার অব্যাহত রাখেন, এবং আমি আপনাদের পাশে আছি। অবশ্যই আপনারা যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো প্রক্রিয়ায় আসলে বা আমি নিজে থেকে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবাইকে আবারও ধন্যবাদ। যে বান্দরবন লামা উপজেলা থেকে, আপনাকে অনেক ধন্যবাদ, যে অনেক ধন্যবাদ। আরিফ হোসেন, বগুড়া গাবতলী থেকে বলছে স্যার, জি ধন্যবাদ। এমডি আব্দুল হালিম, ধন্যবাদ স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। কামরুল হাসান, ধন্যবাদ স্যার, যে আপনাকে অনেক ধন্যবাদ। আশরাফুল আলম, মুন্সিগঞ্জ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন, যে আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন রইল। মিন্টু শেখ, স্যার আপনার জন্য দোয়া রইল। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে দেখছি, যে অনেক ধন্যবাদ। নূর হোসেন, স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শাহিনুর রহমান উজ্জ্বল, গুড লাক স্যার, জি গুড লাক। আমি আপনাদের জন্য গুড লাক জানাচ্ছি। আমাকে এখন শেষ করতে হচ্ছে, আমি আসলে একটু সময় স্বল্পতা আছে, আমি আর কন্টিনিউ করতে পারছি না। অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীতে আবারও দেখা হবে, কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জি ধন্যবাদ সবাইকে।